কি রে, খাবি না? কখন থেকে ভাত বেড়ে বসে আছে, আমরা সবাই খেয়ে ফেলছি। তুই খাইলে আমি ওগুলো আবার ফ্রিজে ঢুকাবো। ভাত খাওয়া লাগবে না, আমাকে একটু বিষ এনে দাও, আমি একটু বিষ খেয়ে মরে যাই। কি আবল তাবল পাগলের মতো কথা বলতেছিস? বিষ আনবো কেন? কারণ আমি তো তোমাদের বোঝা হয়ে গেছি না। আমার কিন্তু তোমাদের ভালো লাগতেছে না, তোমাদের বাসায় থাকতেছি, তোমাদের টাকায় খাচ্ছি, এটা প্রবলেম হচ্ছে। আমাকে বললে তো আমাকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, আমি চাকরি করে নিজেরটা নিজে করে খাবো। মাথা ঠিক আছে? কখন বলছে হ্যাঁ তুই আমাদের বোঝা? আর বলার কিছু আছে? বুঝতেই তো পারতেছি আমি। এই তিতির বাবা, তিতির বাবা, কি হয়েছে? ঠিক আসো। হ্যাঁ, কি সমস্যা? দেখো তোমার মেয়ে কি আবল তাবল কথা বলতেছে। কি হয়েছে? কি রে মা, কি হয়েছে? কি হয়েছে? কিরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলা বলো তো বাবা? এই যে এই ছেলেটা জানো কি করছে? আমার ভার্সিটির আশেপাশে এসে ভার্সিটির গেটের সামনে রিক্সার মধ্যে এত বড় করে আমার ছবিটা নেয়, তারপর সব জায়গায় মাইকিং করছে। আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল, আমার পরিচয় যারা আছে সবাই হাসাহাসি করছে। আবার এর মাঝখানে কে যেন ভিডিও করছে, ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। এখন সব জায়গায় এই ভিডিও ভাইরাল। সবাই একই কথা বলতেছে যে এখানে যেতেছে সবাই একই কথা খালি বলে আপনার সাথে একটা ছবি তুলি, আপনার সেই ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতেছে। চলো বাসার নিচে নামছি না, আমাদের কেয়ারটেকার বলে কি আপা আপনার সাথে চলেন একটা টিকটক করি, তাইলে আমিও ভাইরাল হয়ে যাব। আবার রিকশায় উঠছি, রিকশাওয়ালা বলতেছে কি আপা আপনার সাথে একটা সেলফি তুলি। আমার ভার্সিটির ওখানে গেছি, আমার ভার্সিটির দারোয়ান পর্যন্ত আমার সাথে ছবি তুলতে চাইতেছে। তোর ভার্সিটির সামনে? কি কস? আরে এই পোলা তো আমার বাড়ির সামনে এসে তোর নামে মাইকিং করে গেছে। আমি তো শুই না লাঠি নিয়ে এটা ধাওয়াইছি, ধাওয়াইয়া ওই মোড় পর্যন্ত নিয়ে গেছে। যদি ধরতে পারতাম তাহলে তো পিঠে হান্ডি গুন্ডি সব ভাঙিয়ে দিতাম। কি একটা ঝামেলা পড়লাম। এরকম একটা ছেলের সাথে কেন আমার বিয়ে ঠিক করলা তো? মানে আমরা কি জানো বুঝে এটা করছি? একটা এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর জামা কাপড় পরা, বলে ও লয়ার, ভাবছি একটা ভালো ছেলে দেখে তোরে বিয়ে দিয়ে দেবো। এইটা যে একটা পাগলের গোষ্ঠী, এটা তো বুঝতে পারিনি। মা তুই আমাকে মাফ করে দে, আর তুই চিন্তা করিস না, আমি ব্যবস্থা নিতেছি। ওর নামে, ওর বাপের নামে, ওর 14 গোষ্ঠীর নামে আইসিটি আইনে মামলা করে এগুলি সবগুলির নামে জেলে বাদ করা যাবে। বাবা পাস 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 পাস? কি পাস? কি পাস? তিথি পাস। তিথি কে রে? আরে যে মেয়েটাকে আমরা দেখে আসলাম, তোমাকে দেখাইলাম না, তার পোস্টার বানায় আমি মাইকিং করতেছি। মাইকিং করার 3 দিন পরেও কেউ প্রেমিকের দাবি নিয়ে আসে নাই, হাজব্যান্ডের দাবি নিয়ে আসে নাই। তার মানে কি মেয়েটার ক্যারেক্টার ভালো। আবার মেয়েটার মোবাইলটা আমার কাছে 3 দিন ছিল, এই মোবাইলের মধ্যেও ঘাটাঘাটি করে আমি কিছু পাই নাই। আবার মেয়ের বাবার কথার সাথে কাগজের মিল আছে, সার্টিফিকেট এন্ড এভরিথিং সব ঠিকঠাক আছে। বাহ, তাহলে তার মানে কি দাঁড়াইলো? তার মানে আমি বিয়েতে রাজি। তাদের সাথে কথা বলো। ঠিক আছে, 72টা মেয়ে দেখার পরে তুই একটা মেয়েরে পছন্দ করছস, আমি অবশ্যই এখন তারে ফোন করতে জানাই দাও। তুই চিন্তা করিস না। আবার কে ফোন দিল এই সময়? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। কে? আমি মাসুম বাশার বলছি। মাসুম বাশার? কোন মাসুম বাশার? আরে ভাই, ওই যে আপনার মেয়েকে দেখতে গেলাম না, আমার ছেলে আপনার মেয়ের মোবাইল রাখলো 3 দিনের জন্য, তার সবকিছু চেক করার জন্য, সেই মাসুম বাশার। মাসুম বাশার? এই আপনি আমার ফোন দিলেন কোন সাহসে? আর ফোন দিয়েছেন কেন? কোন? আরে ভাই কি বলেন আপনি? আমার ছেলে তো আপনার মেয়ের সমস্ত কিছু চেক কইরা কোনো কিছু পায় নাই, একদম ফুলের মতো পবিত্র আপনার মেয়ের চরিত্র। হ্যাঁ, সুতরাং আমার ছেলে এখন আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, সেই খবরটা দেওয়ার জন্য আপনাকে ফোন দিছি। চলেন বিয়ে সাহেব, ডেটটা ঠিক করে ফেলি। কিসের বিয়া, কিসের দিন তারিখ? আরে মিয়া, আপনার ছেলে তো একটা পাগল। পাগল না হলে এই ছেলে মেয়ে দেখতে আইসা মেয়ের ফোন চেক করে, মেয়ের সার্টিফিকেট চায়, মেয়ের নামে মাইকিং করে বেড়ায়। হ্যাঁ, আপনার ছেলে পাগল, আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। এই এই মাসুম বাশার, আপনি কি করে ভাবলেন এরকম একটা পাগল ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব? কেমনে ভাবলেন? আরে ভাই সাহেব, আমার ছেলে যা যা করছে সেটা কি করা উচিত না? আপনি অনেক গভীরভাবে চিন্তা করে দেখেন যে আমার ছেলের কথায় যুক্তি আছে কি না। যুক্তি? তোর যুক্তির খাতা মারি আমি, তোর যুক্তি আমি ইসুপগুলির ভুসির সাথে গুলায় তোর আমি খাওয়াই দেবো। তোর পোলা একটা পাগল। আমার একটা ভুল হয়েছে, এইরকম একটা পাগলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমি দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি। দাঁড়া, তাইতেছি। এই যে দেখ, 8 বছর আগের মেসেজ। মহিলা আমারে লেখছিল আমার সাথে কি, আমি লেখছি না আমি যেতে পারবো না। দেখছো এটা? হ্যাঁ,
মা, এই বয়সে সন্দেহ করা মানায়? দেখছস আবার চরিত্রে কোন ঝামেলা আছে? কি বলো এইসব? তুমি কোত্থেকে দেখলা? এই যে তার মোবাইলে দেখছি তাগো কাজিন গো একটা চ্যাটিং গ্রুপ আছে, সেইখানে লেখা। আকি তাকে বিয়ে করছি নাকি? বিয়ে তো করছি এই লোকটারে। আচ্ছা আমি বুঝলাম না, মার মোবাইল তোমার হাতে, তোমার মোবাইল মার হাতে কেন? মোবাইল নিয়ে চেক করে এটা কি অভ্যাস? এইসব শিখছি কার কাছ থেকে? তোর কাছ থেকেই তো। তুই তো অন্য মেয়েদের ফোন চেক করস। বাবা আমি তো বিয়ে করি নাই, বিয়ে করবো বলে মোবাইল চেক করতে চাই আমি। তোমরা তো বিয়ে করে বিয়ের আগে চেক করুম কেমনে? মোবাইল ছিল তখন। চেক করো না, ভালো করছো। এখন বিয়ে করে ফেলছো না, আর এখন ঝগড়াঝাড়ি করো না, ছাইরা দেওয়ার চিন্তা ভাবনা করো না। এখন যদি ছাইরা দাও তোমাদের কেউ বিয়ে করবে না। যাও এখান থেকে, সরো। আরে কতক্ষণ লাগে তোর বাথরুম সারতে? 2 ঘন্টা তো হয়ে গেল। বাইরে আরে আমরা যাবো তো এখন, মেয়ে দেখতে যাবো না? বাবা আমি কতবার বলবো আমি বিয়ে করবো না? আরে বাবা রে, একটু বোঝার চেষ্টা কর। মেয়েটা তুই নিজে খোঁজ খবর নিলেও সেইটাই পাবি। বাইর হ, একটু দেখ, দেখে আসি না, দেখতে সমস্যা কি? বাবা আমি সিঙ্গেল আছি, খুব ভালো আছি। তোমরা যে ভালো মেয়ে দেখতে বিয়ে করতে পারতেছি না, আমি নিজের উপরই তো কনফিডেন্স হারিয়ে ফেলছি। যাবি না? না আমি যাব না। যাবি না? না না না। ঠিক আছে, তুই বাইরে। এত বড় একটা দামড়া ছেলে হইছে, এতগুলি মেয়ে দেখাইছি, কাউরে তার পছন্দ হয় না। মানুষ এখন সিসি করতেছে, মানুষ বলা বলি করতেছে। আমার এই ছোট মুখ নিয়ে বাইচা থাকার দরকার নাই। আমি চলে যাই, তুই থাক। শোনো, তুমি চিন্তা করো না, তোমার সাথে ব্যাংকে যথেষ্ট। তোমার চোখের সামনে তোমার এই বয়সে তোমার ছেলে মরে যাবো, তুমি দুঃখ করো না। আর পুলিশে খবর দেওয়ার দরকার নাই। মানুষ জিজ্ঞাসা করলে বইলা দিও যদি এই দুনিয়া থেকে চলে যাও তাহলে আমার কি হইব? আমি কি নিয়ে বাইচে থাকবো? আমি আর বাঁচতাম ও তো না ভাই, নাইলে তো বাবা যাই বসে, আমিও তো বসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাগর মজুমদার, কাজাকিস্তান আলমাটি থেকে। আজকের ভিডিওটি হচ্ছে কাজাকিস্তান থেকে ইউরোপে কিভাবে যাওয়া যায় এবং এখান থেকে ইউরোপে যাওয়ার আসলে কি কি প্রসেস আছে, কি কি মাধ্যমে আপনারা এখান থেকে ইউরোপে যেতে পারবেন। সুতরাং কাজাকিস্তান থেকে ইউরোপে যাওয়ার সকল লিগ্যাল প্রসেস এবং আপনারা এখান থেকে আসলে যাওয়া যাবে কি না এই বিষয়ে আমি বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সুতরাং আপনারা যারা কাজাকিস্তান থেকে ইউরোপে যাওয়ার সম্পর্কে জানতে চাচ্ছেন, আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা A to Z সব কিছু যেটা সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, দয়া করে সকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমার প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যান। ভিডিও শুরু করার আগে আমি কিছু কমন প্রশ্ন পড়ছি। সেটা হচ্ছে, অনেকে আমার কমেন্টসে বা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন কাজাকিস্তান থেকে ইউরোপে যাওয়া যায় কি না, কাজাকিস্তান থেকে ইউরোপে যাওয়া গেলেও কিভাবে যাওয়া যায় এবং এখান থেকে কি কি ধরনের ভিসা নিয়ে মানুষ ইউরোপে মুভ করে এবং কাজাকিস্তান থেকে গেম দিয়ে যাওয়াটা সহজ কি না। এই ধরনের আরও অনেক প্রশ্ন আমার কাছে প্রতিনিয়ত আসে। আমি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দিব। কাজাকিস্তান থেকে আপনি কোন কোন ওয়েতে কি প্রসেস করে আপনি এখান থেকে ইউরোপে যেতে পারবেন সেটা বৈধভাবে। কাজাকিস্তান থেকে ইউরোপে যাওয়ার আগে আপনার এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ম্যান্ডেটরি, সেটা হচ্ছে কাজাকিস্তানের ভিসা। আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে কাজাকিস্তানে আসার জন্য বাঙালিরা বর্তমান সময়ে স্টুডেন্ট এবং বিজনেস ইলেকট্রনিক ভিসা ব্যবহার করে। আর বর্তমানে স্টুডেন্ট ভিসার রেশিওটা খুবই খারাপ, পাশাপাশি বিজনেস ভিসার রেশিওটা খুবই খারাপ। সেই ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে বাঙালিরা কাজাকিস্তানে বিজনেস ভিসাতে এখানে এসে ভিসা কনভার্ট করায় C3 ভিসাতে। আর এই C3 ভিসা ব্যতীত বর্তমানে বাঙালিরা কাজাকিস্তানে স্টে করার আদার্স কোনো ভিসা নেই। তো সেই ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে কাজাকিস্তানে আসবেন বা এখানে আসে আপনারা ইচ্ছা আছে বা ফিউচার প্ল্যানিং আছে আপনারা ইন ফিউচারে ইউরোপে যাবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে মাস্ট বি কাজাকিস্তানের স্টিকার ভিসা থাকতে হবে, C3 ভিসা। আপনার যদি এখানে বৈধতা না থাকে বা বৈধ কোনো ভিসা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ইউরোপে যাওয়ার জন্য কোনো দেশের এম্বাসি ফেস করতে পারবেন না, সেটা 100% ট্রু। এবং এখানে আরেকটি বিষয় আছে, অনেকে মনে করে কাজাকিস্তান থেকে স্টুডেন্ট ভিসাতে এখানে এসে আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইজিলি, বাট
এই জিনিসটা 50-50। যেমন স্টুডেন্ট ভিসা থেকে আপনি ইজিলি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না নির্দিষ্ট একটা সময় ব্যতীত, কিন্তু আপনার যদি কাজাকিস্তানের C3 ভিসা থাকে, ওয়ার্ক ভিসা, তাহলে আপনি এই ভিসা থেকে ইউরোপের সেনজেন এবং নন সেনজেন যে কোনো কান্ট্রির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আমি আমার সকল বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা কাজাকিস্তানে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা যারা ফাইল জমা দিয়ে রেখেছেন, আপনারা এখানে আসার পূর্বে আপনারা এই জিনিসটা এনশিওর হয়ে নেবেন যে বা যাদের মাধ্যমে আপনারা কাজাকিস্তানে আসবেন ওনাদের বিগত পূর্বে আসা লোকগুলোর ভিসা কনভার্ট হয়েছে কিনা, এবং যার মাধ্যমে আসবেন এখানে আসার পর উনি আপনাকে ভিসা কনভার্ট করে দেওয়ার নিশ্চয়তা দিতে পারে কিনা। এই জিনিসটা আপনারা যদি এনশিওর হয়ে না আসেন তাহলে কিন্তু কাজাকিস্তানে যারা বর্তমানে অবৈধ আছে আপনারা তাদের কাতারে পড়ে যাবেন। আর এখানে যদি আসার পর আপনারা একবার অবৈধ হন তাহলে সেক্ষেত্রে বৈধ হওয়ার কোনো চান্স এই দেশের গভর্নমেন্ট আপনাকে দিবে না। আপনাকে আবার কাজাকিস্তান থেকে বের হয়ে আবার ঢুকতে হবে, তারপর আপনি আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো সেটার জন্য কিন্তু এক্সট্রা আলাদা একটা বড় ধরনের কস্ট যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের এখান থেকে ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে আপনারা আসার আগে মাস্ট বি এই জিনিসটা এনশিওর হয়ে নেবেন যার মাধ্যমে আসুন না কেন আপনাদের ভিসাটা কনভার্ট করে দিবে কিনা। আপনার হাতে যদি কাজাকিস্তানের C3 ভিসা থাকে তাহলে আপনি ইউরোপ ব্যতীতও কাজাকিস্তানের আশেপাশে যে দেশগুলো আছে, বিশেষ করে উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই দেশগুলোতে আপনি ইজিলি ঘুরে আসতে পারবেন কম খরচে। তাহলে সেক্ষেত্রে একদিক দিয়ে যেমন আপনার পাসপোর্ট ভারী হলো, আরেক দিক দিয়ে আপনার কম খরচের মধ্যে সুন্দর সুন্দর কয়েকটা দেশও ঘোরা হয়ে যাবে। তো সুতরাং সেক্ষেত্রে আপনার C3 ভিসাটা মাস্ট বি লাগবে, এবং আপনি চাইলে যে কোনো সময় বাংলাদেশ থেকে ঘুরে আসতে পারবেন। এ হলো C3 ভিসার কার্যকারিতা, এখানে কতটা পাওয়ার C3 ভিসার। এবার আসি যে C3 ভিসা থেকে আপনি ইউরোপের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন বা কি কি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি বৈধভাবে কাজাকিস্তান থেকে ইউরোপে যেতে চান তাহলে আপনার C3 ভিসা যখন হবে তারপর থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কন্টিনিউয়াসলি ট্রানজ্যাকশন রাখবেন। আপনার এখানে মিনিমাম 3 মাসের একটা ট্রানজ্যাকশন ডকুমেন্টস দেখাতে হবে মোটামুটি ভালো অ্যামাউন্টের। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ট্রানজ্যাকশন ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউরোপের যেই দেশে আপনার যাওয়ার জন্য আগ্রহী সেই দেশের অ্যাম্বাসিতে যোগাযোগ করতে পারেন, বা কাজাকিস্তানের বিভিন্ন কাউন্সিলিং অফিস আছে যারা ইউরোপের ভিসার প্রসেস করায়। এবং এছাড়াও এখানে অনেক বাঙালি ভাইরা আছে যারা ইউরোপের বৈধভাবে ওয়ার্ক ভিসার জন্য প্রসেস করিয়ে থাকে। তো তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা কিভাবে কি করতে হবে, যে যে লিগ্যাল ডকুমেন্টসগুলোর প্রয়োজন সেগুলো আপনারা সাবমিট করে রাখবেন। তো এবার আমি আসি যে এখান থেকে ইউরোপে যাওয়ার জন্য বৈধভাবে অ্যাপ্লাই করলে কত সময় লাগে। কাজাকিস্তান থেকে আপনি যদি ইউরোপে যাওয়ার জন্য বৈধভাবে অ্যাপ্লাই করেন ন্যূনতম 2 থেকে 6 মাস পর্যন্ত লেগে যায়। এই সময়গুলোতে আপনারা কি করবেন? এই সময়গুলোতে আপনারা আপনাদের যেহেতু কাজাকিস্তানে বৈধ ভিসা আছে আপনারা এখানে যে কোনো জায়গাতে কাজ করবেন। আর আমি আমার বিগত প্রত্যেকটি ভিডিওতে বলেছি কাজাকিস্তানে আপনি যেই ধরনের কাজ করুন না কেন উইদাউট ল্যাঙ্গুয়েজ, উইদাউট এক্সপিরিয়েন্সে ন্যূনতম আপনি বাংলায় 45 থেকে 50 হাজার টাকা স্যালারিতে কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে কোনোভাবে ইউরোপে নাও যেতে পারেন আপনার কিন্তু কাজাকিস্তানে আসার পর আপনার টাকাটা লসে যাবে না। কারণ বর্তমানে মিডল ইস্টের যে দেশগুলো আছে সৌদি, দুবাই, কাতার, এই দেশগুলোতে বর্তমানে 45 থেকে 50 হাজার টাকা ইনকাম করাটা খুবই কষ্টকর, কিন্তু কাজাকিস্তানে আপনি এই জিনিসটা ইজিলি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একদিক দিয়ে যেমন ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখছেন, পাশাপাশি কিন্তু আপনি এখানে জব করতেছেন, মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছেন। এটা দিয়ে যেমন আপনি নিজে চলতে পারবেন, আপনার ফ্যামিলিকেও চালাতে পারবেন। তো সুতরাং আমি এমন মানুষ দেখেছি অনেক যারা কাজাকিস্তানে এসেছে এখান থেকে ইউরোপে মুভ করার জন্য, বাট একটা সময় তারা এখানে ফুল টাইম কাজে লেগে যায়। যখন তাদের স্যালারি ভালো হয়, মাসে 80 থেকে 90 হাজার টাকা ইনকাম করে, আফটার দ্যাট তারা আর অন্যদিকে মুভ করার ইন্টেনশন রাখে না। তো হতে পারে আপনার ক্ষেত্রে জিনিসটা ঘটতে পারে, কারণ আমরা বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলে রাখি, দেখা গেছে কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে ন্যূনতম 7 থেকে 1 বছর 2 বছর পর্যন্ত লেগে যায় ইউরোপের ভিসা আসতে, বা ম্যাক্সিমাম সময় ভিসা রিফিউজ আসে। তো আমরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখি দেশ থেকে তখন কিন্তু কি আমাদের কাজকর্মে কোনো কিছুতে মন বসে না, বা আমরা ওই সময়গুলা বেকারত্বের সাথে আমরা দিন কাটাই। কিন্তু বাংলাদেশ থেকে ইউরোপে গেলে আপনার যে কস্টটা যাবে মিনিমাম 12 থেকে 15 লক্ষ টাকার মতো যায়। আপনি যদি কাজাকিস্তান এসে এখান থেকে আপনি ইউরোপে যান কস্টটা মোটামুটি সেম। তো
তবে একটা বেনিফিশিয়াল দিক হচ্ছে আপনি এখানে আসার পরে আপনি এখানে কাজ করতে পারতেছেন। এবারে সেটা 4 মাস লাগুক, 5 মাস লাগুক, 7 মাস লাগুক, কোনো সমস্যা নেই। আপনি দিন শেষে, মাস শেষে আপনার একটা ইনকাম থাকতেছে, একটা হ্যান্ডসাম একটা স্যালারি থাকতেছে। তো কাজ করার পাশাপাশি আপনি দেশও চালাতে পারতেছেন, ফ্যামিলি, এবং আপনি নিজেও চলতেছেন খুব সুন্দরভাবে। এই একটা পজিটিভ দিক হচ্ছে কাজাকিস্তানের। এবার আসি কাজাকিস্তান থেকে ইউরোপের কোন কোন দেশের ভিসার প্রসেস ইজিলি করা যায়। বর্তমান সময়ে কাজাকিস্তান থেকে ইউরোপের রোমানিয়া, বুলগেরিয়া, লিথুনিয়া, লাটভিয়া এবং জার্মানি, এই সেনজেন কান্ট্রিগুলোতে ওয়ার্ক ভিসাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসার রেশিও খুবই ভালো। এখান থেকে প্রতিনিয়ত বাঙালিরা সেনজেন ভিসা পেয়ে কাজাকিস্তান থেকে ইউরোপে মুভ করছে ওয়ার্ক ভিসাতে। এবং এছাড়াও আপনার পাসপোর্টে যদি মোটামুটি কয়েকটা দেশের ট্রাভেল হিস্ট্রি থাকে, বিশেষ করে কাজাকিস্তান সহ উজবেকিস্তান, তাজিকিস্তান, এই দেশগুলোর যদি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ভিজিট ভিসাতেও এখান থেকে ইউরোপে যেতে পারবেন। এখন আমি যে কথাগুলো বলেছি আপনাদেরকে, এগুলো হচ্ছে লিগ্যাল ওয়েতে। আর বাংলাদেশিরা বা পাকিস্তানিরা, আফগানিরা, তারা কিন্তু লিগ্যাল প্রসেসের বাইরে গিয়েও ইলিগ্যালভাবেও কিন্তু কাজাকিস্তান থেকে ইউরোপে পাড়ি জমাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে সেটা খুবই টাফ। যেমন 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রচুর পরিমাণের বাঙালি কাজাকিস্তান থেকে রাশিয়া হয়ে, বেলারুশ হয়ে ইউরোপে গেম মেরেছে। তো মূলত সেজন্যই বাঙালিদের এই ভিসার আজকে এই জটিলতা। এছাড়া 2023 সালেও কিন্তু বাঙালিদেরকে কাজাকিস্তানের গভর্নমেন্ট খুব ইজিলি ভিসা দিত। 7 থেকে 10 দিনের ভিতর বাঙালিরা কাজাকিস্তানের ভিসা পেয়ে যেত। কিন্তু বাঙালিরা এখানে আসার পর ওরা এখান থেকে গেম দিয়ে যখন বেলারুশ বর্ডারে, রাশিয়ার বর্ডারে, কাজাক বর্ডারে যখন ধরা খাইতো, এরপর থেকে কিন্তু কি বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে যায়, রেড জোনে চলে যায়। তো সেই জন্যই মূলত বাঙালিদের জন্য ভিসার প্রসেসটা বর্তমানে এত জটিল করে দিয়েছে কাজাকিস্তান। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এখান থেকে ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে, আপনারা বৈধভাবে যান। সেই ক্ষেত্রে এই দেশের গভর্নমেন্ট আপনাকে কোনো ধরনের বাধা দিবে না। আর বর্তমানে যারা কাজাকিস্তানে বাঙালি ভাইয়েরা আছে সিথিরি ভিসা নিয়ে, তাদের জন্য একটা পজিটিভ দিক হচ্ছে, একটা গুড নিউজ হচ্ছে, বর্তমানে কাজাকিস্তান থেকে ইউরোপে যাওয়ার যে ভিসার প্রসেসগুলো আছে বিভিন্ন দেশে, এটা কিন্তু আরও ইজি হচ্ছে। 2020 সালে করোনার পর থেকেই কিন্তু কাজাকিস্তান থেকে ইউরোপে যাওয়ার বৈধ প্রসেসগুলো কিন্তু অফ ছিল। কিন্তু 2025 সালে এসে সেগুলো আস্তে ধীরে ওপেন হচ্ছে। এবং 2025 সালেও আমার জানা মতো অনেক বাঙালি ভাই এখান থেকে ওয়ার্ক ভিসা নিয়ে বা ভিজিট ভিসা নিয়ে ইউরোপের উন্নত দেশগুলোতে গিয়েছে। এবং ডে বাই ডে তারা এই যে ভিসা জটিলতাগুলো তারা ওপেন করে দিচ্ছে। 2025 সালে আশা করি রেকর্ডপুর সংখ্যক পরিমাণ বাঙালি এবং অন্যান্য দেশের নাগরিকরা কাজাকিস্তান থেকে ইউরোপে যাবে। সুতরাং আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা বৈধভাবে ইউরোপে যেতে চাচ্ছেন, কাজাকিস্তান হতে পারে আপনার জন্য বেস্ট একটা ডেস্টিনেশন। তবে শুধু যে এখান থেকে আপনারা যদি এই দেশটাকে শুধু ট্রানজিট হিসাবে ব্যবহার করেন, তাহলে একটা সময় আমাদের দেশের জন্য এটা অনেক ক্ষতিকর হয়ে দাঁড়াবে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে কাজাকিস্তানের সরকার আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা প্রায় অফ করে দিয়েছে বললেই চলে। সেই ক্ষেত্রে আমাদের দেশের ভাবমূর্তির রক্ষার্থে আমাদের প্রয়োজন এখানে আসার পর আমরা যেন একটা নির্দিষ্ট সময় এখানে থাকি, আমরা বৈধভাবে থেকে আমরা প্রাথমিক অবস্থাতে চেষ্টা করি এখানে নিজেরা কিছু করার। যদি আমরা ব্যর্থ হই তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউরোপে পাড়ি যাওয়ার জন্য যেই ডকুমেন্টসগুলোর প্রয়োজন বা যেই ক্রাইটেরিয়া করার প্রয়োজন আমরা অনুসরণ করে আমরা ইউরোপের জন্য অ্যাপ্লাই করি। এবং আমরা যারা এখানে আসার আগে এখান থেকে ইউরোপে যাওয়ার চিন্তাভাবনাটা মাথায় না নিয়ে আসাটাই বেটার। যদি আপনারা এখানে আসার আগে মাথায় ঢুকিয়ে নেন যে আমি এখান থেকে মুভ করব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই দেশ আপনাকে যত ধরনের সুযোগ সুবিধা দেখ না কেন সেটা আপনার কখনো ভালো লাগবে না। তো সুতরাং আপনাদের ফার্স্ট ইন্টেনশন এটা থাকতে হবে যে আমি কাজাকিস্তান গিয়ে ন্যূনতম 6 থেকে 7 মাস থাকবো এবং প্রত্যেক মাসে আমার স্যালারি যেন মিনিমাম বাংলা 50-60 হাজার টাকা হয়, আমি সেই টার্গেটে এখানে কাজ করব। কাজ করার পাশাপাশি আপনারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করে ফালায় রাখবেন। যদি ভিসা হয় আলহামদুলিল্লাহ, না হলে আপনারা পরবর্তীতে আবার চেষ্টা করবেন। আই থিঙ্ক এই জিনিসটা সবচেয়ে বেস্ট। যারা সচেতন নাগরিক, যারা নিরাপদ জীবন চায়, তারা সবসময় এই জিনিসটাই করে। কাজাকিস্তানে আসার পর ভিসা কনভার্ট করায়, ভিসা আছে, তারপর সে একটি সুন্দর কাজে বা একটা স্মার্ট একটা স্যালারি অনুযায়ী তারা
কাজ করে এবং ওই স্যালারি দিয়ে নিজেরা চলে, ফ্যামিলি চালায় এবং পাশাপাশি তারা চেষ্টা করে ইউরোপের ভালো একটা দেশের জন্য অ্যাপ্লাই করে রাখার জন্য। তো অ্যাপ্লাই করে রাখে, যখন অ্যাম্বাসি ফেস করার সময় আসে ওরা অ্যাম্বাসি ফেস করে, কারণ কাজাকিস্তানে ইউরোপের প্রত্যেকটা দেশের অ্যাম্বাসি আছে। তো সেই জন্য যখন আপনার অ্যাম্বাসি ডেট আসবে আপনাকে অন্য দেশে যেতে হবে না, আপনি 1 দিন বা 2 দিনের ছুটি নিয়ে কাজ থেকে আপনি অ্যাম্বাসি ফেস করে চলে আসবেন। ভিসা হয়ে গেলে আলহামদুলিল্লাহ, না হলে আপনি আবার চেষ্টা করতে পারেন। বাট এখানে একটাই বেনিফিট যে আপনি বাংলাদেশের মতো আপনাকে বেকার অবস্থা থাকতে হবে না, আপনি কাজ করতেছেন, পাশাপাশি আপনি ইউরোপের প্রসেসে চলছে, হইলে আলহামদুলিল্লাহ চলে যেতে পারবেন, না হলে কোনো সমস্যা নেই, আপনি আবার ট্রাই করবেন। বাট আপনার কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিশিয়াল। আর এখান থেকে আপনি ইউরোপে যেতে আপনার কেমন কস্ট যাবে সেটা অনেকের প্রশ্ন থাকে। কেমন কস্ট যায় সেটা আসলে ডিপেন্ড করে আপনি কী ভিসাতে যাচ্ছেন বা কোন দেশে যাচ্ছেন সেটার উপরে। তবে ন্যূনতম বাংলায় 6 থেকে 7 লক্ষ টাকা যায়, এটা আমি এনশিওর। সেটা ওয়ার্ক ভিসাতে, ভিজিট ভিসাতে বা অন্য ভিসাতে হয়তো আরও কিছুটা কম যেতে পারে, এ হলো বিষয়। সো এই হলো কাজাকিস্তান থেকে ইউরোপে যাওয়ার যে প্রসেসগুলো আছে, আমি আপনাদেরকে আশা করি বিস্তারিতভাবে আপনাদেরকে কিছু বলতে পেরেছি এবং আপনারা আমার কথাগুলো বুঝবেন। এবং এছাড়াও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে কাজাকিস্তান থেকে ইউরোপে যাওয়া নিয়ে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে, আপনার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে কাজাকিস্তান ইউরোপ থেকে কোনো অংশে কম নয়। যারা এই দেশকে ভালোবাসে বা এখানে আসার পর একবার কাজাকের প্রেমে পড়ে যায়, তারা কিন্তু এখান থেকে ইউরোপে যাওয়ার কখনো কোনো ইন্টেনশন রাখে না। আমি মনে করি অল্প খরচে আপনি যদি কোনো একটা সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ থাকতে চান, তাহলে কাজাকিস্তান ইজ দ্য বেস্ট। সো আপনারা ফার্স্টে এসে এই দেশে কী কী আছে, কী কী সুযোগ সুবিধা পাবেন সেটার দিকে আগে ফোকাস দিন, কিছুদিন থাকুন। যদি মনে হয় যে না কাজাকিস্তান থাকার যোগ্য, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে কিছু একটা করার প্ল্যানিং করুন। আর কাজাকিস্তানে যদি আপনি বিজনেস স্টার্ট করতে চান, সেক্ষেত্রেও আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। সুতরাং আশা করি সকলে কাজাকিস্তান সম্পর্কে কখনো নেগেটিভ কোনো ধারণা রাখবেন না। নেগেটিভ ধারণা তৈরি হয় শুধুমাত্র আমাদের বাঙালিদের কারণে। এই দেশ কখনো আপনাকে হতাশ করবে না এবং এই দেশ থেকে কে কখনো হতাশ হয়ে ফিরেনি। একমাত্র হতাশ হয়ে যারা ফিরেছে তারা শুধুমাত্র বাঙালিদের কোনো অপকর্মের কারণে বা তাদের কোনো রঙের কারণে তারা এখান থেকে ব্যাক করতে হয়েছে। বাট এই দেশকে দোষ দিয়ে কোনো কিছু হবে না, কারণ এই দেশ আসলে একটা শান্তিপূর্ণ দেশ। সুতরাং কাজাকিস্তানে যারা আসবেন, আপনারা আসার আগে অবশ্যই এই জিনিসটা এনশিওর হয়ে নেবেন আপনাদের ভিসা থাকবে কি না। ভিসা থাকলে এই দেশ আপনার কাছে স্বর্গ, ভিসা না থাকলে আপনি এত বড় দেশটাও আপনার কাছে নরকের মতো মনে হবে। সুতরাং সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।